এটার সিলেবাস হচ্ছে গত পরীক্ষা তোমরা যেটা দিয়েছিলে ওইটা পরে থেকে যা যা পড়ানো হয়েছে সবই বলতে গেলে। তাহলে 2D থেকে 3D ড্রয়িং, মানে 2 ডাইমেনশনাল ভিউ যেগুলো থাকে সেখান থেকে যে 3 ডাইমেনশনাল ভিউ আঁকাতে হয় ওই ড্রয়িংটা, প্লাস বিল্ডিং ড্রয়িং যা যা শিখেছো। এরপরে লাস্টলি স্ট্রাকচারাল ড্রয়িং যেগুলো শেখানো হয়েছে লাস্ট 2 ক্লাসে, স্ল্যাব, বিম, তারপরে হচ্ছে স্টেয়ার এবং ফুটিং। এই কয়টা জিনিস মনে হয় তোমাদের শেখানো হয়। তো এগুলো আর কি তোমাদের পরীক্ষা বা ফাইনাল অ্যাসেসমেন্টের সিলেবাস। তো তোমাদের কোশ্চেন নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে যেটা 2D থেকে 3D ড্রয়িং করানো হয়েছিল ওই সময় আমি তোমাদেরকে ক্লাসরুমে একটা গ্রিড পেপার দিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম তোমরা চাইলে হোয়াইট পেপারেও আঁকাতে পারো, চাইলে গ্রিড পেপারেও আঁকাতে পারো। তো এখন যেহেতু ভার্সিটিতে এক্সাম হচ্ছে না বা ভার্সিটিতে অ্যাসেসমেন্ট হচ্ছে না, সেগুলো তোমাদের বাসায় হচ্ছে, তো তোমরা যদি গ্রিড পেপারে আঁকাতে চাও সেক্ষেত্রে তোমরা নিজেরা গ্রিড পেপারটা প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দিও। আর যদি কেউ জাস্ট A4 পেপারে কমফোর্টেবল হও তাহলে A4 পেপারে যেভাবে এক্সিস আঁকায় আঁকানো শিখিয়েছিলাম ওভাবে আঁকাতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা। তো এই জন্য আগে থেকে বলে দিলাম যদি কেউ গ্রাফে আঁকাতে কমফোর্টেবল হও সেহেতু আগে থেকেই ওইটা প্রিন্ট করে রাখবা। আচ্ছা, গত 2টা ক্লাসে তোমরা যেগুলো পড়েছো স্ট্রাকচারাল ড্রয়িং, তো ওগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, বা আগে যেগুলো পড়েছো বিল্ডিং ড্রয়িং সেগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে এখন একটু বলো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে, তোমাদের লাস্টলি যে স্ট্রাকচারাল ড্রয়িং গুলো পড়ানো হয়েছে আমি রেকর্ড করছি না কারণ এই ক্লাসগুলো অলরেডি তোমাদের রেকর্ডের আছে, আমি জাস্ট আজকে আলোচনা করার জন্য ক্লাসটা নিচ্ছি। তো তোমাদের যে স্ট্রাকচারাল ড্রয়িং গুলো আছে সেগুলোর মধ্যে ছিল এরকম আইসোলেটেড ফুটিং, মানে একটা ফুটিং এর ছবি। তো তোমাদের কিন্তু কোশ্চেনে এমন আসতে পারে যে ড্র a typical section of beam বা a typical section of stair বা a typical section of footing, মানে স্ট্রাকচারাল ড্রয়িং গুলো যেগুলো শিখেছো সেগুলো টিপিক্যাল সেকশন কিরকম হয় এগুলো হচ্ছে ড্রয়িং এ আসতে পারে। যেমন যদি আসে যে টিপিক্যাল সেকশন অফ ফুটিং আঁকাও, সেক্ষেত্রে কিন্তু এই যে একটা সেকশন আঁকাতে হবে, এবং কেউ যদি প্ল্যান দেখাতে চাও সেক্ষেত্রে এই প্ল্যানটাও দেখিয়ে দিতে হবে, মানে টিপিক্যাল সেকশন কিরকম হয় সেটা তোমাদের আইডিয়া থাকতে হবে। ফুটিং এরটা তো এরকম, আবার বিমের টিপিক্যাল সেকশন এরকম। বিমের সেকশনাল ভিউ থেকে তোমরা কিন্তু এই যে ধরো এ এ সেকশন, বি বি সেকশন বা 1 1 সেকশন, 2 2 সেকশন, এখান থেকে কিরকম রিনফোর্সমেন্ট দেখা যায় সেগুলো তোমরা আঁকানো শিখেছো। এটার উপর মনে হয় তোমাদের একটা সিপিও হয়েছে। এবং গত ক্লাসে যেগুলো শিখেছো, বলো। ম্যাডাম এখানে বিমের মধ্যে যদি 2টা থাকে তো 2টা তো সাইডে, আর 3টা থাকলে একটা মাঝখানে। তো স্যার আমাদের যেটা সিপি দিছিল, সিপি অথবা অ্যাসাইনমেন্ট, তো ওইটার মধ্যে একটা ছিল, তো একটা কি তাহলে আমরা মাঝখানে দিব? একটা তো থাকার কথা না, অ্যাটলিস্ট 4টা তো থাকবে, 4 কোণায় 4টা। আর একটা যেটা থাকে সেটা এক্সট্রা টপ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছো? তো এক্সট্রা টপ তো মাঝে একটা বসে যাবে, এবার 4 কোণায় 4টা তো মেইন রিইনফোর্সমেন্ট থাকবেই। যেমন তোমার এখানে যদি খেয়াল করো অল ওভার 2টা রিইনফোর্সমেন্ট তোমাদের কন্টিনিউ থাকবে, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত। তো যেখানেই সেকশন কাটা হোক না কেন এই রিইনফোর্সমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় থাকবে। এবং এই রিইনফোর্সমেন্টের নাম, এটা খুব ছোট করে লেখা আছে, আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পারবা, ওখানে লেখা আছে 2টা 16 নাম্বার রিইনফোর্সমেন্ট। সো 2টা 16 নাম্বার রিইনফোর্সমেন্ট আমরা যেখানেই সেকশন নেই না কেন এটা থাকবে। সিমিলারলি নিচেও এরকম একটা লম্বা রিইনফোর্সমেন্ট দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আছে। সো এটা হচ্ছে আমাদের অল ওভার এই রিইনফোর্সমেন্টটা থাকবে। এটারও হচ্ছে মনে হয় 16 নাম্বার বার, এটা 3টা। সো নিচে 3টা 16 নাম্বার বার সবসময় থাকবে, কোনো জায়গায় যদি এক্সট্রা দেয়া থাকে সেক্ষেত্রে সেই জায়গায় এক্সট্রা হবে। তো বিমে নর্মালি এক্সট্রা টপ থাকে, তো এক্সট্রা টপ তো উপরে আমরা দেখতেই পাবো যে কোথায় কোথায় থাকে। অল ওভার যেটা বললাম অল ওভার 2টা 16 নাম্বার বার এখানে আছে, সাথে দেখো কিছু কিছু জায়গায় এক্সট্রা লেখা আছে। যেমন এখানে লেখা আছে 2টা 16 নাম্বার বার প্লাস একটা 20 নাম্বার বার এক্সট্রা। এখন এখানে 2টা 16 নাম্বার বার এটা আবার মেনশন করা নাও থাকতে পারে, শুধুমাত্র একটা 20 নাম্বার এক্সট্রা এটা লেখা থাকতে পারে। তো সেখানে তোমাদের বুঝে নিতে হবে যেহেতু এটা এক্সট্রা বলা হয়েছে ওইটা আগেরটার সাথে এক্সট্রা যোগ হয়েছে, আগেরটা অবশ্যই এখানে পুরাটাই কন্টিনিউ হয়েছে। আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। বলো। আমাদের ল্যাব রিপোর্ট 6 এ যেখানে বিল্ডিং ড্রয়িং এ
হচ্ছে ক্রস সেকশনাল ভিউ ছিল, তো আমি হচ্ছে নিচের দিকে একটা 3 ইঞ্চের বিএফএস ছিল, যেটা স্যার আমাকে মার্ক করে দিচ্ছে। এখন আমি আর বুঝতেছি না আমার ভুলটা কোথায় হচ্ছে। আচ্ছা, তোমার আইডিটা বলো, আমি তাহলে একটু দেখি যে কি প্রবলেম হচ্ছে। 44 আর এটা ল্যাব রিপোর্ট 6। ল্যাব রিপোর্ট 6 আইডি আমি 44। স্ক্রিন শেয়ার করে দেখাবো। আচ্ছা, তোমার নাম হচ্ছে সাইদা রহমান। আচ্ছা, তোমাকে আমি স্ক্রিন সাদিয়া শেয়ার, রহমান। আচ্ছা সাদিয়া রহমান, সরি সরি। আচ্ছা, তুমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, তুমি বিএফএস লেয়ার যেটা দিয়েছো সেটা হচ্ছে যেভাবে তুমি মার্ক করেছো, এখানে তো ভুল করেছো। হ্যাঁ, তুমি সুন্দর করে করেছো, কিন্তু ইটের যে মার্কিং তুমি হচ্ছে নিচে একটু খেয়াল করো, নিচে তুমি ফাউন্ডেশনের নিচে যেভাবে দিয়েছো না, ওভাবে মার্কগুলো করতে হবে। মানে একটা একটা ইটের সামনে পোর্শন দেখা যাবে। বিএফএস লেয়ারে কিন্তু এক লেয়ারে ইট বসে, ওখানে কিন্তু ডাবল লেয়ার থাকে না ইটের। তো তুমি যে এখানে দুইটা দুইটা করে লেয়ার বুঝাইছো, যেভাবে তুমি মার্ক করেছো ওটাতে কিন্তু দেখে মনে হচ্ছে 2-3 লেয়ারে ইট বসেছে, বাট বিএফএস লেয়ারে সবসময় এক লেয়ারেই ইট বসে এবং সেটা 3 ইঞ্চি যেই ভার্টিক্যাল কাজটা লাইনগুলো থাকে। দেখবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা মিস, আমরা হচ্ছে যে কর্নিশটা কিভাবে দিব? এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। কর্নিশ তুমি ওই যে প্যারাপেট ওয়ালের বাইরেও দিতে পারো, প্যারাপেট ওয়ালের ভিতরেও দিতে পারো। স্যার যেভাবে বলেছে ওভাবে দিলেও সমস্যা নাই, আমি যেভাবে বলেছি সেভাবে দিলেও সমস্যা নেই। আচ্ছা মিস, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তাহলে বিম সম্পর্কে আমার আলোচনা করা শেষ। এখন একটু স্ল্যাব বা স্টেয়ার নিয়ে বলি। স্ল্যাবে যেমন তোমাদের এই ছবিটা দেয়া আছে, তো স্ল্যাবেও তোমাদের এরকম আসতে পারে, ড্র আ টিপিক্যাল সেকশন অফ স্ল্যাব, বা স্ল্যাবের একটা ছবি দিয়েও বলতে পারে এটা আঁকো, এরকমও আসতে পারে, ওটা সমস্যা না। কিন্তু যদি টিপিক্যাল সেকশন আঁকাতে বলে, সেক্ষেত্রে তোমরা কিভাবে আঁকাবা? টিপিক্যাল সেকশনের যে রুলস সেটা হচ্ছে, এখানে যে এক্সট্রা টপ কাকে বলে সেটা তো তোমরা অলরেডি শিখেছো না, যে উপরে যেগুলো এক্সট্রা বার থাকে সেগুলোকে এক্সট্রা টপ বলে, ক্লাসে শিখিয়েছে না স্যার? তো এক্সট্রা টপ বিমের ভিতরের পাশ থেকে কতদূর পর্যন্ত এক্সটেন্ডেড, এটা একটা নির্দিষ্ট মাপ আছে, এটা কি তোমরা জানো? না মিস, এটা ক্লিয়ার করা হয়নি। আচ্ছা, তো এক্সট্রা টপ বিমটা কিন্তু দেখো সেন্টার লাইন থেকে একটা ডিস্টেন্স দেয়া আছে, বাট সেন্টার লাইন থেকে না। এক্সট্রা টপ সব সময় বিমের ভিতরের এজ থেকে L/3 L/3 এই ডিস্টেন্সে থাকে। এখন এল জিনিসটা কি? এল জিনিসটা হচ্ছে ভিতরে যে প্যানেলটা আছে প্যানেলের লেন্থ। প্যানেল বলতে বোঝানো হচ্ছে এই বিম থেকে এই বিমের মধ্যকার যে ডিস্টেন্সটা, ভিতরের ডিস্টেন্সটা, সেন্টার লাইন থেকে সেন্টার লাইন না, এজ থেকে এজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, ওইটাকে বলা হয় এল। তো সবসময় আমাদের এক্সট্রা টপ গুলো যদি কোনো পরিমাপ দেয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা L/3 ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ডেড করব। যেমন যদি ধরো এটা যদি 12 ফিটের একটা প্যানেল হয়, মানে এজ টু এজ বিমের ভিতরের পাশ থেকে এক পাশে বিম থেকে আরেক পাশে বিমের ভিতরের পাশ পর্যন্ত যদি 12 ফিট হয়, সেক্ষেত্রে এক্সট্রা টপ হবে 12/3, মানে 4 ফিট পর্যন্ত এক্সটেন্ডেড। আমার কথা কি বোঝা গেছে? এটা সব দিক থেকে। তো প্যানেলের লেন্থ যদি এখন 21 ফিট হয়, সেক্ষেত্রে 21কে 3 দিয়ে ভাগ করলে 7 ফিট হবে, সেক্ষেত্রে এক্সট্রা টপ ভিতরের দিকে 7 ফিট পর্যন্ত এক্সটেন্ডেড হবে। মানে প্যানেলের লেন্থ যাই হোক না কেন, এক্সট্রা টপ সবসময় L/3 এই ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ডেড হয়। আর এখানে যে ক্র্যাঙ্ক বার গুলো আছে, ক্র্যাঙ্ক বার বলতে ওই যে নিচের দিকে যে বারটা থাকে স্ট্রেট একটা থাকে, এবং তার পরেরটা হচ্ছে অল্টারনেটিভলি ক্র্যাঙ্কড থাকে। তো এই জিনিসটাকে বলা হয় ক্র্যাঙ্কড বার। ক্র্যাঙ্কড বার যে জায়গাগুলোতে আছে, যেই পোর্শনে ক্র্যাঙ্কড হয়, মানে যেই পয়েন্টে নিচে থেকে উপরের দিকে উঠে, সো নিচের এই পয়েন্টটা আমাদের প্যানেলের যেই মানে বিমের যে সাইড, সেই সাইড থেকে L/4 এই ডিস্টেন্সে ক্র্যাঙ্কড হয়। মানে সবসময় ক্র্যাঙ্ক বার গুলা ক্র্যাঙ্ক হবে L/4 ডিস্টেন্সে, এক্সট্রা টপ গুলো এক্সটেন্ডেড থাকবে L/3 ডিস্টেন্স পর্যন্ত। সো এই দুইটা পরিমাপ সবাই একটু মাথায় রাখবা। এটা কি ক্লিয়ার হয়েছে নাকি কারো কনফিউশন আছে? না মিস, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বলার ছিল। এরপরে একটু স্টেয়ারটা দেখি। স্টেয়ারের তো টিপিক্যাল ক্রস সেকশন
দেখছোই তোমরা, আগেও আগের ক্লাসেও হয়তো দেখেছো। সো টিপিক্যাল ক্রস সেকশন আসলে কিন্তু কিছুই না। আর তাছাড়া তোমাদের এখন যেহেতু অফলাইনে এক্সাম হচ্ছে না, মানে অনলাইনে এক্সাম হচ্ছে, সুতরাং তোমরা বই খাতা খুলে সবকিছু দেখে দেখে করতে পারবা। সো তোমাদের পরীক্ষা আরো সোজা হয়ে গেছে। ইনকেস অফলাইনে এক্সাম হলে তখন দেখা যেত যে এগুলো মাথায় নিয়ে যাইতে হতো, তখন ভেবে ভেবে আঁকাতে হতো। তো তোমাদের হচ্ছে টোটাল ক্লাস পারফরমেন্স হয়েছে 5টা ক্লাস পারফরমেন্স হয়েছে, অন্যান্য সেকশনে 6টা হয়েছে। আর তোমাদের মনে হয় ওবি সিস্টেম নিয়ে ডিপার্টমেন্টে অনেক কথা হয়েছে, তাই না? তোমরা ওবি সিস্টেম সম্পর্কে মানে জানো তো? তোমাদের বাকি সব কোর্স ওবি তে হচ্ছে না? এটা কি সিয়ার, তুমি কি বলতে পারবা তোমাদের কোর্স সব ওবি সিস্টেমে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা? ম্যাম, আমাদেরকে সিভিল ক্লাসে এই ব্যাপারে বলা হয়েছিল, কিন্তু অন্যান্য থিওরি সাবজেক্টে আমাদেরকে ক্লিয়ার করেনি যে ওবিতে হচ্ছে নাকি কনভার্ট করবে নাকি করবে না, এটা ক্লিয়ার করেনি। আচ্ছা, তো তোমাদের সিভিল স্যার বলেছিল হেড আমাদেরকে। স্যার হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের হেড স্যার, উনি বলে দিয়েছেন মেবি সব সাবজেক্টই তোমাদের ওবি হবে। তো সেই জন্য আমাদের ড্রয়িংও ওবিতেই হচ্ছে। তো ওবিতে হওয়ার জন্য যেটা হয়, প্রত্যেকটা সেকশনে সিমিলারিটি থাকতে হয় এবং নির্দিষ্ট টপিক থেকে নির্দিষ্ট জিনিস পরীক্ষা বা অ্যাসেসমেন্ট যাই হোক না কেন সেটা থাকতে হয়। তো তোমাদের একটা অ্যাসেসমেন্ট কম হয়েছে বাকিদের চেয়ে, সেই জন্য তোমাদের আজকে একটা অ্যাসেসমেন্ট দিতে হবে। তো সেটা আমি তোমাদেরকে স্ল্যাবের উপরে একটা অ্যাসেসমেন্ট নিব। তো তোমাদের ম্যানুয়ালে যে স্ল্যাবটা আছে এটা অনেক বড়, ওইটা করা লাগবে না। আমি তোমাদেরকে একটা স্ল্যাবের ছবি দিব, তোমরা হচ্ছে সেই স্ল্যাবটা আঁকাবা। সেই স্ল্যাবটা দেখতে হচ্ছে এরকম, তোমরা কি দেখতে পাচ্ছো? এখানে যেহেতু মাপগুলো দেয়া আছে, সো মাপগুলো তো এখন তোমাদের আর L/3 বা L/4 এভাবে নিতে হবে না। ইনকেস মাপ দেওয়া না থাকলে সেক্ষেত্রে L/3 L/4 এভাবে নিতে হতো যদি মাপ দেওয়া না থাকতো। আর এই স্ল্যাবটা আঁকতে আশা করি খুব একটা কঠিন হবে না, বেশিরভাগই স্ট্রেট লাইন আর বার। তো তোমরা হচ্ছে এই স্ল্যাবটা আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিব, তোমরা এটা ট্রাই করো। আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় একটা দিই। কনফিউশন ছিল এইটা নিয়ে। বলো বলো। মিস, এই জিনিসটা আসলে একটু যদি স্টেপ বাই স্টেপ আঁকাটা বুঝাইতেন, কারণ আমাদেরকে ক্লাসে এটা জাস্ট মানে কিভাবে স্ল্যাবটা দেখে আমরা কি বুঝতেছি এইটা বলা হয়েছে, আচ্ছা, বুঝতে এটা পারছি। আঁকা রিলেটেড কিছু বলা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যদি স্ল্যাব হচ্ছে স্টেপ বাই স্টেপ আঁকতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, সেন্টার লাইনগুলো আঁকায় নিতে হবে। সেন্টার লাইনগুলো বলতে এখানে 1 2 3 4 ABC, এই যে এগুলো আঁকানো আছে ওগুলো প্রথমে আমরা আঁকায় নিব। সেটা কিভাবে করবো? যে স্কেল আছে বিভিন্ন ধরনের, ওই স্কেল ধরে আমরা পয়েন্টগুলো ইন্ডিকেট করে এরপরে সেটা থেকে টি স্কেল দিয়ে আঁকায় নিব। এরপরে খেয়াল করো, এখানে বিমের কিন্তু কোনো ডাইমেনশন দেয়া নাই ভিতরে, কিন্তু ডান পাশে এখানে বিমের সব ডাইমেনশন গুলো দেয়া আছে। তো বিমের ডাইমেনশন এখানে দেয়া আছে 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু 21 ইঞ্চি, বিভিন্ন ধরনের ডাইমেনশন দেয়া আছে। তো এই ছবিতে আমরা বিমের লেন্থ মানে উইডথ দেখতে পাচ্ছি নাকি হাইট দেখতে পাচ্ছি, কেউ কি বলতে পারবা? মানে এই যে বিমের যে এই থিকনেস মতো জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা বিমের উইডথ না হাইট? এটা হচ্ছে বিমের উইডথ। আর বিমের লেন্থ তো এখানে এই যে প্যানেল টু প্যানেল যে লেন্থ গুলো দেওয়া আছে L1 L2 L3, এগুলাই তো বিমের লেন্থ, এক একটা বিমের B1 B2 B3 এগুলো হচ্ছে বিম। তো এই বিম গুলার উপর থেকে যেহেতু আমরা দেখছি, তো এগুলার আমরা উইডথ দেখতে পাবো। তো উইডথ এখানে সবগুলারই 10 ইঞ্চি, তো আমাদের যখন আঁকাতে হবে আমরা সবগুলাই 10 ইঞ্চি করে আঁকাবো। আর এইদিকে হাইট গুলা যেগুলো দেওয়া আছে ওগুলো তো আমাদের লাগছে না, কারণ আমরা প্ল্যান থেকে হাইট দেখতে পাই না। আমরা যদি ক্রস সেকশন দেখতাম সেক্ষেত্রে আমরা হাইট দেখতে পেতাম। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিমের উইডথটা। সো সবগুলো বিমই এখানে 10 ইঞ্চি করে তোমাদের আঁকাতে হবে। তো প্রথমে তোমরা যে সেন্টার লাইনগুলো আঁকায় নিবা, সেন্টার লাইনগুলোর পরে হচ্ছে তোমরা এই সেন্টার লাইন থেকে এক পাশে 5 ইঞ্চি আর এক পাশে 5 ইঞ্চি এভাবে দুইটা পয়েন্ট দিয়ে নিবা। তারপরে তোমরা এই যে ডটেড লাইন দিয়ে বিমগুলো আঁকায় নিবা। আরেকটা জিনিস যদি খেয়াল করো, দুই পাশে যে এই যে বিম আছে, সেই বিমগুলো কিন্তু সেন্টার লাইনে দুই পাশে সমানভাবে নাই। সেই বিমগুলো আছে কলামের এইচ থেকে এইচ বরাবর। তো কলামগুলো সবগুলো 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। সো এখানে সেন্টার লাইন থেকে তোমরা কলামগুলো আঁকায় নিবা 16 ইঞ্চি করে। কিভাবে? সেটা হচ্ছে এইটা যেহেতু আমাদের কলামের মিড পয়েন্ট এই বরাবর বসবে, তো এখান থেকে এই পর্যন্ত আমরা দুই পাশে 8 ইঞ্চি 8 ইঞ্চি করে টোটাল 16 ইঞ্চি নিয়ে নিব। সিমিলারলি এই পাশের পয়েন্ট থেকে আবার 16 ইঞ্চি নিয়ে নিব, 16 ইঞ্চি নিয়ে দেবো, এভাবে হচ্ছে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কলাম আঁকাবো। সো কলামগুলো এভাবে আঁকানোর পরে সাইডে যে বিমগুলো আছে সেগুলো কলামের বাইরের সাইড থেকে প্রথমে লাইন টানবো, এরপরে এই লাইনটা থেকে 10 ইঞ্চি ডিস্টেন্সে ভিতরের লাইনটা টানবো। তো প্রথমে এই পুরা জিনিসটা আঁকায় নেওয়ার পরে মানে এইভাবে তো হচ্ছে হরাইজন্টাল বরাবর আঁকাবা, এরপরে ভার্টিক্যাল বরাবর আঁকাবা, এরপরে এই যে যেটা আছে মানে রডগুলো, সেই রডগুলো আঁকায় ফেলতে হবে। এটা তো আর কিভাবে আঁকাতে হবে বোঝানোর কিছু নাই। এই রডগুলো কোন ডিস্টেন্সে আঁকাবা সেটার কোনো সমস্যা নেই, পুরো প্যানেলের মধ্যে যে কোনো জায়গায় আঁকাতে পারো। এটা যেমন এখানে মাঝ বরাবর আঁকানো আছে, তোমরা যদি একটু উপর করে আঁকাও তাহলেও সমস্যা নেই, একটু নিচে করে আঁকাও তাহলেও সমস্যা নেই।
মানে এই রডগুলো এই প্যানেলের মধ্যে এভাবে থাকতে হবে, এই আর কি। বুঝতে পেরেছো? কনফিউশন কি ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে আমি তোমাদের ক্লাসরুমে পোস্ট করে দিব তোমাদের। আচ্ছা, তোমাদের এই যে ক্লাস পারফরমেন্সের টাইম আমি অনেক অনেক দেই। তোমরা মনে করো তোমরা পরীক্ষার সময় অনেক টাইম পাবা, অ্যাসেসমেন্টের সময় এত টাইম পাবা না। সো তোমরা যদি অ্যাসেসমেন্টের মতো প্র্যাকটিস করতে চাও সেই ক্ষেত্রে আমার এখানে 20 মিনিট সময় দেওয়া লাগবে। আর তোমরা যদি জাস্ট নর্মাল ক্লাসে আঁকাতে হয় কিভাবে সেটা শিখতে চাও তাহলে আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দিব। এখন তোমরাই বলো কতটুকু টাইম দিব। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। হ্যালো ম্যাম, হ্যাঁ, আমি শুনতে রোল পাচ্ছি। নাম্বার 17। হ্যাঁ, ম্যাম বলো। আমি তো ঠিক ম্যাম ডাক্তার দেখাইতে এসেছি হসপিটালে, সো আচ্ছা, আজকে ক্লাসটা ম্যাম মানে দেখছি বুঝতে ম্যাম, বাট পারছি। হচ্ছে মানে তো তোমাদের অ্যারেঞ্জমেন্টটা নাই হচ্ছে ম্যাম। অনেকেই অনেকগুলো সিপি মিস করেছো, তো বিভিন্ন মেডিকেল কারণে বা হচ্ছে রিলেটিভ অসুস্থ, এরকম অনেক কারণ ছিল। তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছো মেডিকেল রিজনে, যারা সিপি মিস করেছো, তারা অবশ্যই তোমাদের মানে অ্যাসেসমেন্টের আগে আমার সাথে কন্ট্যাক্ট করবা। মানে এই 31 তারিখের আগে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আদারওয়াইজ তোমাদের কিন্তু এইটা কাভার আপ করার আমার কোনো সুযোগ থাকবে না। তোমরা যারা মেডিকেল রিজনে আমার সাথে কন্ট্যাক্ট করছো বা রিলেটিভদের মেডিকেল রিজনে আমার সাথে কন্ট্যাক্ট করছো, তারা আমার সাথে আরেকবার কন্ট্যাক্ট করবা। আর বাকি যারা আছো তারা মানে আজকে যারা দিতে পারতেছো তারা তো মানে দিবাই। আজকে যেই পারফরমেন্সটা হবে এটা তোমাদের 6 নাম্বার পারফরমেন্স। এইটা আমি ক্লাসরুমে পোস্ট করে দিব। আর তোমাদের টাইম থাকবে আজকে টোটাল 45 মিনিট। বুঝতে পেরেছো? ম্যাম বলো। ম্যাম এখানে যে মানে অ্যারো দিয়ে ABC তারপর 1 2 3 ছিল, ওটা কি দিতে হবে আমাদেরকে? হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা লিজেন্ড যে দিয়েছে যেগুলা। বুঝতে পেরেছি, এগুলো আসলে দেয়ার নিয়ম। বাট মানে তোমাদের আসলে টাইমের উপরে ডিপেন্ড করছে, বুঝছো? তোমরা প্রথমে স্ট্রাকচারটা আঁকানোর চেষ্টা করবে। স্ট্রাকচার আঁকানোর উপরেই ধরো তোমার 80% মার্কস বা 90% মার্কস। বাকিগুলো যদি তুমি দিতে পারো সেক্ষেত্রে মার্কস আরো বেশি পাবে, এরকম আর কি। ম্যাডাম টোটালটার হাইট আর উইডথটা কোথায় লেখা আছে? এটা আমি দিয়ে দিব। L1 L2 L3 এই ভ্যালুটা, B1 B2 এই ভ্যালুটা আমি দিয়ে দিব। ঠিক। ওকে। ম্যাম এগুলো কি কার্ডবোর্ড স্কেল দিয়ে করবো? মানে হ্যাঁ, লেন্থ এখন কেমন ঠিক তোমরা রাখবো ওটা যদি বুঝি না। হ্যাঁ A4 পেপারের মধ্যে ধরাতে হলে তোমাদের তো কার্ডবোর্ড স্কেল ইউজ করলে সুবিধা হয়। যাদের কার্ডবোর্ড স্কেল নাই তারা মানে অন্যভাবে কিভাবে কনভার্ট করবা দেখো, যেভাবে কনভার্ট করা যায়। আদারওয়াইজ তোমাদের কার্ডবোর্ড স্কেলে ইউজের শেখানোর পর থেকে যেসব ড্রয়িং করানো হয় সবই কার্ডবোর্ড স্কেলেই করানোর জন্যই কার্ডবোর্ড স্কেলটা শেখানো হয়। যেমন এটা স্ল্যাবে আমি এগুলা 12 ফিট করে যদি দেই তাহলে 3 36 ফিট হবে। তুমি তো A4 পেপারে 36 ফিট ধরাতে পারবে না, সেক্ষেত্রে তো কার্ডবোর্ড স্কেল ইউজ করতে হবে। ম্যাম আমার একটা কথা ছিল। বলো। ম্যাম ওই যে আমার একদিন কারেন্ট চলে গেছিল, আপনাকে বলছিলাম ওই সিপিটা হ্যাঁ, পরে ওই ওই যে যে 5টার সারাদিন মধ্যে ওটা কারেন্ট আমি ছিল দিয়ে না। দিয়েছিলাম। হ্যাঁ ওটা আমি দিয়ে দিয়েছিলাম সিপিটা ম্যাডাম পরে, মানে সন্ধ্যার সময়। আচ্ছা, বুঝতে পেরেছি। CP4 ম্যাডাম ওটা। আচ্ছা, তুমি কমেন্ট করেছিলে? কমেন্ট লিখে না দিছো? ম্যাডাম, না ম্যাডাম, আমি জাস্ট CP4 এর ওখানে যে লিখে মানে জমা দিয়ে দিয়েছিলাম। যারা যারা প্রবলেমে পড়ে লেট সাবমিশন করো তারা যদি কমেন্ট না করো আমরা কিভাবে বুঝবো যে তোমাদের প্রবলেম হয়েছে বলে লেট সাবমিশন করছো? এটা তো বুঝতে হবে আমাদের। সবার তো আইডি মুখস্থ রাখা সম্ভব না। সো ওখানে কমেন্ট লিখে দিবা। মানে ওই CP4 এর ওখানে? হ্যাঁ, যেখানে সাবমিট করেছো ওখানে কমেন্ট লিখে দিবা কি কারণে তোমার লেট হয়েছে। আর তুমি যে কন্টাক্ট করেছিলে এটাও লিখে দিবা যে আই হ্যাভ কন্টাক্টেড এইটা। আচ্ছা ঠিক আছে। ওকে। তো ঠিক আছে, আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ক্লাসরুমে আমি আপলোড করে দিব। তোমরা হচ্ছে 45 মিনিট টাইম দিব, 45 মিনিটের মধ্যে এটা সাবমিট করে দিবা। ম্যাম ওই টাইমটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যাবে, 1 ঘন্টা দেওয়া যাবে ম্যাম প্লিজ? 1 ঘন্টা দেয়া যাবে, কিন্তু তোমাদের মানে এইটা থেকে আশা করা যাবে না তোমাদের পরীক্ষার করবো টাইমও না ম্যাম। এরকম হবে। না না মিস, কারণ আশা করবো না ম্যাম। আঁকানো রিলেটেড কিছু বলেন নাই তো, এই জন্য আসলে আমাদের জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের ক্লাসরুমে যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেটা তোমাদের প্র্যাকটিসের জন্যই নেওয়া হয়। আর যেটা ফাইনাল অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেটা আসলে অ্যাসেস করার জন্য নেওয়া হয়। সো দুইটার টাইম এক থাকে না কখনো। জি মিস। একটা রিকোয়েস্ট ছিল ম্যাডাম, এক্সামটা যদি আর 10 মিনিট পরে শুরু করা যেত। আচ্ছা, তোমরা সবাই তাহলে খাতা টাতা নিয়ে রেডি হও, আমি 10 মিনিট পর পোস্ট করব, এরপরে মানে টোটাল 1 ঘন্টা সময় দিব। জি ম্যাম, আমরা আসলে রেডি ছিলাম না তো আজকের সিপির জন্য, ওই জন্য আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ মিস। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।